প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, এই মুহূর্তে আশা ভরসা সব শেষ। আর কিছু করার নেই এই মুহূর্তে। না পথের আন্দোলন, না স্কুল বয়কট, কোনো কিছু করেই এই মুহূর্তে লাভ হবে না। এই মুহূর্তে একমাত্র কাজ ইভিএম মেশিনে গিয়ে আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য জবাব দেওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। যে মুখ্যমন্ত্রী বলতেন যে টাকা নেই, ডিএ দিতে পারবো না, ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই ডিএ ঘোষণা করে দিলেন। একজন শিক্ষককে ডিএ দিতে হবে 10 লাখ 12 লাখ এরকম অ্যামাউন্টের। ভাবতে পারছেন? যিনি বলতেন টাকা নেই, অথচ ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই এত বড় সিদ্ধান্ত নিলেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রতারণা করলেন। সেটা পার্শ্ব শিক্ষকদের কিছুটা ব্যর্থতাও বলা চলে। পার্শ্ব শিক্ষকরা 20-22 বছর শিক্ষকতা করার পরেও ওনাকে বুঝতে পারেননি। এটাই পার্শ্ব শিক্ষকদের সবচেয়ে বড় ব্যর্থতা, যে ওনাকে এই 20-22 বছরেও পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারল না। 2025-এর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট যখন 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় ঘোষণা করলেন, তখন পার্শ্ব শিক্ষকদের জীবনে কিন্তু একটা ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল। পার্শ্ব শিক্ষকদের জীবনে একটা সুবর্ণ মোড় এসেছিল এবং ওই সময় পার্শ্ব শিক্ষকরা তাদের প্রতি সীমাহীন বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল পার্শ্ব শিক্ষকদের মধ্যে। আর ওই সময় কিন্তু ভগীরথদা স্কুল বয়কট করে আন্দোলন শুরু করেছিলেন। যদি সকল সংগঠন মিলিতভাবে ওই সময় লাগাতার স্কুল বয়কট করে কর্মবিরতির আন্দোলন শুরু করতেন, কর্মবিরতিতে যেতেন, লাগাতার যদি স্কুল বয়কট করে আন্দোলনটা করতেন, তাহলে সরকার মাথা নত করতে বাধ্য হতেন। কিন্তু কিছু নেতৃত্ব কি বললেন, যে আমরা সরকারের এই দুর্দিনে সরকারের অসহযোগিতা করব না, সরকারের পাশে থাকব। কিন্তু ওই গান্ডু নেতাগণ সরকারের পাশে থেকে কি পেলেন? মুখ্যমন্ত্রীর গোদা পায়ের লাথি ছাড়া আর কিছু পেলেন না। 20-22 বছরেও মুখ্যমন্ত্রী কি কেমন ধরনের, সেই ধারণাটা অর্জন করতে পারলেন না। এখানেই পার্শ্ব শিক্ষকদের ব্যর্থতা। যে সরকার চাইল না আপনি আপনার পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচুন, আপনার ন্যায্য বেতনটা আপনি পান, যে মুখ্যমন্ত্রী চাইল না আপনার মূল্যবান ভোটটা দেওয়ার আগে 10 বার ভাববেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনার পরিবারের দিকে একবার তাকাবেন। আপনি যাকে খুশি দিন, কিন্তু ওই নিষ্ঠুর মুখ্যমন্ত্রীর দিকে আপনার মূল্যবান ভোটটা দেবেন না। আপনি আদার্স যাকে খুশি তাকে দেন। আমরা অন্তত ওনাকে আর দেখতে চাই না। এবার একটা ভাইটাল প্রশ্ন, পরিবর্তন হয়ে যদি অন্য সরকার আসে, তাহলে কি পার্শ্ব শিক্ষকদের জীবনে সুদিন আসবে? সেটা বলা যাবে না, সেটা কোনো সরকারকেই বিশ্বাস করা যাবে না। কিন্তু এইটুকু তো আমরা বুঝে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আর কোনোদিন পার্শ্ব শিক্ষকদের কিছু হবে না বা উনি করবেন না, এটা তো আমরা অন্তত বুঝে গেছি। তাহলে
অন্তত উনি না আসুক এই প্রার্থনা আমরা করি এবং আমাদের মূল্যবান ভোটটা আমরা ভাবনা চিন্তা করে দিই। পরিবর্তন হয়ে যে সরকারই আসুক, কোন সরকারের প্রতি আর বিশ্বাস করা যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বেতনে পার্শ্ব শিক্ষকরা চাকরি করছেন, আপেটা খেয়ে তারা স্কুলে পড়াচ্ছেন। আমি ক্ষমতায় আসলে আমি পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করব এবং পার্শ্ব শিক্ষকদের ন্যায্য বেতন আমি দেব। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সব ভুলে গেছেন। তাই সুতরাং যে সরকারই আসুক, কোন সরকারকে আর বিশ্বাস করা যাবে না। আইনি লড়াইটা জোর দিতে হবে। কারণ উত্তরপ্রদেশে আমরা দেখলাম 26-এর বাজেটে প্রাথমিক শিক্ষামিত্রদের 10,000 বেতন ছিল, সেটা 8,000 বাড়িয়ে 18,000 করেছে। তো এই যে 8,000 টাকা বাড়ালো, এটা কিন্তু অতি সহজে বাড়ায়নি। ওরাও কিন্তু যোগী সরকার আসার পরে প্রচুর আন্দোলন করেছে, রাস্তার পথের আন্দোলন করেছে, মারধর খেয়েছে এবং মাথা মুন্ডনও করেছে। এক সময় আমরা দেখেছি খবরে। তারপরেও কিন্তু যোগী সরকার তাদের অবস্থার পরিবর্তন করেনি। তারা 10,000 টাকাই বেতন পেত। 2026-এ যে 8,000 টাকাটা বৃদ্ধি করলো, এটা কিন্তু সুপ্রিম কোর্টের চাপে। সুতরাং পথের আন্দোলনের সাথে সাথে যে আন্দোলন করলাম, একটু দেখা করলাম আর ওই আশ্বাস দিল বিকাশ ভবন, এই পথে আর হাঁটবেন না। জোরদার আইনি লড়াইয়ের দিকে নজর দিন। এবারে হ্যাঁ, আইনি লড়াইয়ের একটা প্রতিবন্ধকতা যেটা হলো অর্থ। কারণ পার্শ্ব শিক্ষকদের সামান্য মাইনা সংসারই চলে না। সেক্ষেত্রে আইনি লড়াইটা সত্যি অনেক টাফ, অনেক কঠিন। কিন্তু তারপরেও ভালো উকিল ধরে আইনি পথে এগোতে হবে, তাছাড়া কোনো লাইন নেই। যাই হোক, এটা আমার মতামত প্রকাশ করলাম। এটা আমি যে চাপিয়ে দিচ্ছি সেটা নয়, এটা আমার মতামত প্রকাশ করলাম আমি। কারণ কোনো সরকারের প্রতি আর বিশ্বাস করা যাবে না।